আপনি জানেন কি, এই পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে ধনী ব্যক্তিদের নাম নিলে কার নাম আগে উঠে আসে? ইতিহাসে এখনো দেখা যায় সবচেয়ে ধনী ব্যক্তির নাম নিলে মানসা মুসার নামই আগে উঠে আসে। কে এই মানসা মুসা? কি করে তিনি এত ধনী ব্যক্তি হলেন? আর এই পৃথিবীর বুকে কি করেই বা তিনি স্মরণীয় বরণীয় হলেন? সব কিছু থাকছে আমাদের আজকের পুরো ভিডিও জুড়ে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন এই ধনী প্রভাবশালী মানসা মুসা সম্পর্কে অজানা সব তথ্য জেনে নেওয়া যাক। মুসার শাসনামলে মালি বিশ্বের বৃহত্তম স্বর্ণ উৎপাদক ছিলেন তিনি, এবং মুসাকে অন্যতম ধনী ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়েছে। মানসা মুসা আনুমানিক 1280 থেকে আনুমানিক 1337 পর্যন্ত মালির প্রথম মুসা ছিলেন। মুসার বাবার নাম ছিল ফাগালেই এবং মায়ের নাম কাঙ্কু। মানসা শব্দের অর্থ সুলতান, বিজেতা বা সম্রাট। 1307 সালে তিনি সিংহাসনে আরোহণ করেন। তিনি প্রথম আফ্রিকান শাসক যিনি ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ব্যাপক পরিচিত ছিল। মানসা মুসার কাছে এত পরিমাণ স্বর্ণ ছিল যে তিনি তার রাজ্য থেকে 10 কিলোমিটারের পথ স্বর্ণ দিয়ে ঢেকে রাখতে পারত। তাছাড়াও মানসা মুসা তার আশেপাশের জেলাসহ 24টি শহর জয় করে। মুসাকে সাধারণত পশ্চিমা পাণ্ডুলিপি ও সাহিত্যে মানসা মুসা বলা হয়। তার আসল নাম কানক মুসা, তবে কানকান মুসা হিসেবেও প্রদর্শিত হয়। মুসার জন্য ব্যবহৃত অন্যান্য নামের মধ্যে রয়েছে মালিকয় কানকান মুসা, গাঙ্গা মুসা এবং মালির সিংহ। তাছাড়া তিনি বিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য ও স্থাপত্যের পৃষ্ঠপোষক ছিলেন। তার শাসনামলে সাম্রাজ্য সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ হয়েছিল। 1240 থেকে 1645 সাল পর্যন্ত মালি সাম্রাজ্য তৎকালীন সময়ের সবথেকে বড় এবং ধনী সাম্রাজ্য ছিল। মালি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল সুন্দিয়া কেতা। খানা থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত প্রায় 2 শতক জায়গায় এই সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল। মালির রাজধানী ছিল নাইরা। এই মালি সাম্রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ শহর ছিল কুম্বাক্ত নদীর তীরে তুম্বা শহর। এই শহর থেকেই মালির ব্যবসা বাণিজ্যের কাজ পরিচালিত হতো। মুসা সাম্রাজ্যের দক্ষিণ দিকে বড় বড় খনি ছিল, আর এই খনি থেকে প্রচুর পরিমাণে সোনা পাওয়া যেত। সেই সাথে মালির উত্তর দিকের সাম্রাজ্যে প্রচুর পরিমাণে লবণ পাওয়া যেত। তৎকালীন সময়ে লবণ ব্যবসা অত্যাধিক লাভজনক ছিল। মূলত এই লবণ আর সোনার ব্যবসায়ী মুসাকে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি করে তুলেছে। ধরা হয় তৎকালীন সময়ে মালিতে এক বছরে 1000 কেজি সোনা উৎপাদন হতো। মানসা মুসা যে শুধু স্বর্ণ অলঙ্কারই ছিল তা নয়, সেনাবাহিনীতেও ছিল পরিপূর্ণ। জানা যায় মানসা মুসার বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল প্রায় 2 লক্ষ। এর ভেতর 50,000 সৈন্য ছিল তীরন্দাজ, 1 লক্ষ বা তার বেশি পদাতিক সেনা, আর 10,000 ছিল ভোরসাম। এখন হয়তো বুঝতে পারছেন মুসার সৈন্যবাহিনী ও সাম্রাজ্য ঠিক কত বড় ছিল। তবে 1300 সালের আগ পর্যন্ত কেউ জানত না মানসা মুসা কত ধনী একজন ব্যক্তি। যখন সে হজে গিয়ে বিপুল পরিমাণে স্বর্ণ দান করতে শুরু করে, তখন সবাই আন্দাজ করতে পারে মুসা আসলে কতটা ধনী। তিনি হজ করতে যায় 1324 থেকে 1325 খ্রিস্টাব্দে। তিনি মুসলিম হিসেবে নিজের ধর্ম ইসলামকে খুবই সম্মান করত। সেই সময়ে মুসার হজ যাত্রাই পৃথিবীর সবচেয়ে বড় হজ যাত্রা ছিল। এ সময় মানসার হজযাত্রা দলের সবাই রেশমের কাপড় পরেছিল। তাদের প্রত্যেকের হাতে অনেক পরিমাণ সোনা ছিল। প্রচলিত আছে মানসা মুসার সাথে রাজ পরিবার, ব্যবসায়ী চাকুর সহ তার হজ বহরের কাফেলায় 60,000 লোক ছিল। সাথে ছিল 500 গোলাম, যারা প্রত্যেকে একটি করে সোনার দণ্ড বহন করছিল, এবং 80 থেকে 100টি উট ছিল।
যেখানে প্রত্যেকটি প্রায় 150 কেজি সোনার গুঁড়ো বহন করেছিল। তার এই যাত্রাপথে তিনি সব গরিব ব্যক্তিদের প্রায় কয়েক শত কোটি টাকা মূল্যের সোনা বিতরণ করেন। কায়রোতে তিনি এত বেশি স্বর্ণ বিতরণ করেছিলেন যে বেশ কয়েক বছর ধরে সেখানে স্বর্ণের দাম তুলনামূলকভাবে অনেক কম ছিল। তিনি যে পরিমাণ সোনা গরিব দুঃখীদের বিতরণ করেছিলেন তা হয়তো আমরা সাধারণরা কখনো চোখেও দেখিনি। মক্কায় হজ সেরে আরও 3 মাস অবস্থান করলেন মানসা মুসা। ততদিনে তার বিশাল ধনভাণ্ডার শূন্য হয়ে গিয়েছে। এবার মানসা মুসা ব্যবসায়ীদের থেকে ঋণ নিলেন। ঋণের টাকায় কিনলেন ফিকহে মালিকের বইপত্র। এবার মানসা মুসা চললেন নিজের রাজ্যের দিকে। সাথে জুটিয়ে নিলেন আলেম, কবি, সাহিত্যিক ও ইঞ্জিনিয়ারদের এক বিশাল জামায়াতকে। উদ্দেশ্য, এদেরকে নিজের রাজ্যে নিয়ে যাবেন, রাজ্যকে সমৃদ্ধ করবেন। রাজা ফিরলেন দেশে। লোকেরা বলল, বাহ, উট ভর্তি সোনা নিয়ে গেলেন, ফিরে এলেন উট ভর্তি বই নিয়ে। মানসা মুসার বিশাল কাফেলার আগমনে মিশরের অর্থনীতিতেও ব্যাপক প্রভাব পড়ে। একদিকে তার স্বর্ণ বিতরণের কারণে সোনার দাম কমে যাওয়ায় আবার তার কাফেলার কাছে জিনিসপত্র বিক্রির মাধ্যমে ব্যবসায়ীরা খুব লাভবান হচ্ছিল। এ সময় সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা বেশ মুনাফা লুটে নেয়। তারা 1 দিনার মূল্যের কাপড় 46 দিনারে বিক্রি করতে থাকে। মানসা মুসা ছিল প্রজা বান্ধব শাসক। সাম্রাজ্যের উন্নতিতে তিনি প্রচুর কার্যক্রম হাতে নিয়েছিলেন। হজের সফর থেকে ফেরার সময় তিনি আন্দালসুরের কবি আবু ইসহাক ইব্রাহিম সালেহিকে সাথে নিয়ে আসেন। তিনি নিজের রাজ্যে প্রচুর মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেন। থিম্বুকতু শহরেও একটি মসজিদ নির্মাণ করেন। পরে তা মাদ্রাসায় রূপান্তরিত হয় এবং তারও পরে এটি ইউনিভার্সিটি অব শাঙ্কুর নামে প্রসিদ্ধি লাভ করে। বর্তমানে এর কার্যক্রম খুবই সীমাবদ্ধ হয়ে আছে। মানসা মুসা ইসলাম প্রচারেও বেশ সহযোগিতা করেছেন। তিনি একজন অনুগত মুসলিম ছিলেন এবং কুরআনের শিক্ষার উপর ভিত্তি করে অনেকগুলো বিদ্যালয় নির্মাণ করেন। তিনি উত্তর আফ্রিকার ইসলামিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী প্রেরণ করেন। শুধু তাই নয়, মানসা মুসার হজ পালনের পর ইউরোপীয় মানচিত্র অঙ্কনকারীরা মানচিত্রে মানসা মুসার ছবি আঁকতে শুরু করে। মানসা মুসা তার রাজত্বকালে রাজ্য ব্যবস্থা ও রাজকার্যাবলী নতুনভাবে সাজাতে সাহায্য করেছিল। তার রাজত্বকালে রাজনৈতিক পরিস্থিতি অনেক স্থিতিশীল ছিল। মানসা মুসার স্ত্রীর নাম ছিল কন্তে। মানসা মুসার ছেলে মেয়ে সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি। মালি সাম্রাজ্যের পতনের পর মানসা মুসার খ্যাতিও কমে যেতে থাকে। এরপর থেকে তাকে আর কখনোই মানচিত্রতে সম্মানিত রাজা হিসেবে আঁকা হয়নি, বরঞ্চ আরও অসভ্যভাবে দেখানো হয়েছে। তাকে ইউরোপীয় রাজ পরিবারের ব্যঙ্গাত্মক নমুনা রূপে আঁকা হতো, যা ছিল একজন রাজমুকুট পরিহিত জঙ্গলি ব্যক্তি। আটলান্টিকের তীর থেকে তিম্বাকতু পর্যন্ত প্রায় 2000 মাইল এলাকায় মানসা মুসা রাজত্ব করেছিলেন। সুদানের অমুসলিম গোত্রগুলোর সাথে বরাবর তাকে যুদ্ধ করতে হয়েছে। শত্রুপক্ষের সেনারা বন্দী হলে তাদেরকে পাঠানো হতো স্বর্ণের খনিতে শ্রমিক হিসেবে। 25 বছরের শাসন শেষে 1337 খ্রিস্টাব্দে মানসা মুসা মারা যান। তিনি মারা যাওয়ার পর পশ্চিমা বিশ্বে এক প্রকার ধস নেমে আসে। তার নির্মাণ করা মসজিদগুলো এখনও ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। 2012 সালে একটি মার্কিন ওয়েবসাইট সেলিব্রিটি নেটওয়ার্থ তার মোট সম্পদের মূল্য $40,000 কোটি বলে একটি ধারণা দেয়। তবে অর্থনীতির ইতিহাসবিদরা একমত যে সংখ্যা দিয়ে মানসা মুসার সম্পদের কোনো সঠিক ধারণা দেয়া একেবারে অসম্ভব। তাহলে বুঝতেই পারছেন সে কত ধনী ব্যক্তি ছিলেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন অজানা সব তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।